দ্য ডার্কলিং থ্রাশ বাই থমাস হার্ডি। আজকের মক টেস্ট থাকছে SLST ইংলিশে 9-10 সিলেবাসের অন্তর্গত থমাস হার্ডির লেখা বিখ্যাত পোম দ্য ডার্কলিং থ্রাশের ওপরে। SLST ইংলিশের এই সিরিজে আমরা মক টেস্ট কভার করছি, যেখানে অলরেডি আমরা ইংলিশে 9-10 এবং 11-12 সিলেবাসের ওপরে বেশ কয়েকটা টপিক নিয়ে মক টেস্ট কন্ডাক্ট করেছি। যারা যারা সেই সমস্ত টপিকের ওপরে ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেল থেকে দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য হবে। আজকের ক্লাসে থাকছে পোম সেকশনের অন্তর্গত ডার্কলিং থ্রাশের ওপরে সমস্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট MCQs নিয়ে মক টেস্ট। আশা করি আজকের ক্লাসটাও তোমাদের পক্ষে ভেরি হেল্পফুল হবে। তো সরাসরি আজকের মক টেস্টের প্রথম কোয়েশ্চেনে যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে এবং SLST সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য PDF পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর SLST সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও বলে রাখি, এই প্রত্যেকটি টপিক বেসড গুরুত্বপূর্ণ সমস্ত ওয়ান লাইনার এবং প্রত্যেকটি টপিকের ওপরে আলাদা আলাদাভাবে সমস্ত গুরুত্বপূর্ণ MCQs নিয়ে প্র্যাকটিস সেট পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করি এই সমস্ত ওয়ান লাইনারগুলো এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ MCQsগুলো তোমাদের এই লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল হবে। নোটস, ওয়ান লাইনার্স এবং প্র্যাকটিস সেট অল আর চার্জেবল। এছাড়াও বলে রাখি, ম্যাকবেথের নিয়ে যারা যারা বলেছিলে, ম্যাকবেথের ডিটেইল লাইন বাই লাইন অ্যানালাইসিস থাকবে আমার টেক্সট মেম্বারশিপ গ্রুপে। তাই যারা যারা ম্যাকবেথের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন চাও তারা টেক্সট মেম্বারশিপ ব্যাচে জয়েন করতে পারো। তো সরাসরি আজকের মক টেস্টে ফিরে আসি। আজকের মক টেস্টে থাকছে থমাস হার্ডির লেখা ডার্কলিং থ্রাশ থেকে 40টিরও বেশি মোস্ট ইম্পর্ট্যান্ট MCQs। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, the word darkling in the title primarily suggests a dimly lit bird, darkness or obscurity, both literal and metaphorical, a reference to nightfall only, a cheerful evening scene. কোনটা হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার will be option B, darkness or obscurity, both literal and metaphorical. Option B হয়ে যাবে রাইট অ্যান্সার। The poem was first published in 1898, 1900, 1901, 1902। প্রথম প্রকাশিত হয়েছিল কোন বছর? প্রথম প্রকাশিত হয়েছিল 29শে ডিসেম্বর 1900 সালে দ্য গ্রাফিকে এবং পরবর্তীতে এটি 1 জানুয়ারি 1901 সালে প্রকাশিত হয়েছিল লন্ডন টাইমসে। সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য সেঞ্চুরিজ ক্রপস is an example of alliteration, metaphor, personification, synecdoche. Centuries crops, তো এখানে সেঞ্চুরিকে পার্সোনিফাই করা হচ্ছে অ্যাজ আ ডেড বডি, পার্সোনিফিকেশন হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফ্রেজ স্পেক্টার গ্রে refers to the frost on the landscape, the ghostly appearance of the winter sky, the thrush's feathers, the speaker's hair. Right answer will be it evokes a ghost like winter sky. তাই তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, দ্য ঘোস্টলি অ্যাপিয়ারেন্স অফ দ্য উইন্টার স্কাই। কারণ বলা হয়েছিল যে শীতের দৃশ্য ভুতুড়ে এবং ম্লান, এটা একটা ভীতিকর অনুভূতির সৃষ্টি করেছিল যখন শীতের তুষারপাত ভূতের মতো ধূসর রং ধারণ করেছিল, এইভাবে বলা হয়েছিল পোমে। সো অপশন বি হয়ে যাবে right answer. Next, the setting of the poem is best described as a summer countryside, spring meadow, bleak winter twilight and autumn morning. Very easy.
একটু ভাবলেই বুঝতে পারবে অপশন সি আ ব্লেক উইন্টার টুয়াইলাইট, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য ওয়েকেনিং আই অফ ডে হার্ডি ইউজেস হাইপারবোল, মেটাফোর, অ্যালিটারেশন, অক্সিমোরন। রাইট অ্যান্সার উইল বি অপশন বি মেটাফোর, কারণ সান ইজ মেটাফরিক্যালি ডিসক্রাইবড অ্যাজ আ ওয়েকেনিং আই, অপশন বি হয়ে যাবে right answer. Next, the ancient pulse of germs and birth suggests the fading of life's vitality, the revival of spring, the heartbeat of the speaker, the thrushes song. তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দ্য ফেডিং অফ লাইফস ভাইটালিটি, কারণ ইট রেফার্স টু দ্য লাইফ ফোর্স দ্যাট সিমস টু হ্যাভ স্টপড ইন দ্য ডেড অফ উইন্টার, তাই তো? সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য থ্রাশ ইজ ডেসক্রাইবড অ্যাজ ফ্রেইল, গন্ট অ্যান্ড স্মল টু হাইলাইট ইটস insignificance in the bleak scene, its physical weakness contrasting with vigor and of its song, the harshness of winter, all the above. রাইট অ্যান্সার কোনটা হবে দেখো, রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে অল দ্য অ্যাবাভ, কারণ আমরা সবগুলোই দেখতে পাচ্ছি। অল অপশনস পয়েন্ট টু thematic and symbolic importance. Next, the Thrash's song is called Full Hearted because A, B, C, D. ভালোভাবে অপশনগুলো ফলো করো। রাইট অ্যান্সার এক্ষেত্রে দেখতে পাচ্ছি অপশন এ, ইট এক্সপ্রেসেস জয় উইদাউট রেস্ট্রেইন। ফুল হার্টেড মানে কি? আনরিজার্ভডলি জয়াস, সো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য সেন্ট্রাল কন্ট্রাস্ট ইন দ্য পোম is between nature and human civilization, despair and unexpected hope, past and present, birth and death. Right answer will be option B. The bleak setting contrasts with the thrushes joyful singing. So right answer will be option B, despair and unexpected hope. Next, the century's crops outlined symbolizes the speaker's personal sorrow, the literal death of the year 1900, the decline of the Victorian age, both B and C. Right answer কোনটা হবে এক্ষেত্রে? দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বোথ বি অ্যান্ড সি, কারণ ইট রেফার্স টু দ্য পাসিং সেঞ্চুরি অ্যান্ড ইটস কালচারাল ডিক্লাইন, তাই তো? তাহলে পাসিং সেঞ্চুরিও হবে আর ডিক্লাইনও হবে, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ক্রিপ্ট ইন হিজ ক্রিপ্ট দ্য ক্লাউডি ক্যানোপি সিম্বলাইজেস দ্য স্কাই অ্যাজ আ burial vault, the church's vault, the thrushes nest, a winter cave. দেখো এক্ষেত্রে অপশন এ, দ্য স্কাই অ্যাজ আ বিউরিয়াল ভল্ট, কারণ ইট কম্পেয়ার্স দ্য ক্লাউডি স্কাই টু আ ক্রিপ্ট এনহ্যান্সিং দ্য ডেথ ইমেজারি, তাই তো? সো অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য রাইম স্কিম অফ দ্য পোম ইজ, কোনটা রাইম স্কিম হবে এই কবিতার? দেখো এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা কোয়াট্রেইনে এ বি ছিল, তাই তো? এ বি। সো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এ বি সিডি এ বি সিডি। বোঝা গেছে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য মিটার অফ দ্য পোম ইজ আয়াম্বিক পেন্টা, আয়াম্বিক টেট্রা, ট্রকেইক টেট্রা, আয়াম্বিক ট্রাই। মিটার কি হবে এই কবিতার? এই কবিতাটি মেইনলি রিটেন ইন আয়াম্বিক টেট্রামিটার, তাই তো? 4 আয়ামস পার লাইন। এই লাইনগুলো স্টিডি রিফ্লেক্টিং দ্য কন্টেম্পলেটিভ মুড। সো সেদিক থেকে বিচার করলে অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, আয়াম্বিক টেট্রামিটার। নেক্সট দেখো, দ্য ব্লাস্ট ইন ব্লাস্ট বেরাফেলড প্লুম most likely refers to a trumpet call, the cold winter wind, the bird's wing beat, a gunshot. রাইট অ্যান্সার কোনটা হবে? ঝড়ে বা ঝড়ের মতো জোরে ঝোড়ো বাতাসে তার পালকগুলো যেন উড়ে যাচ্ছিল, তাই তো? দ্য কোল্ড উইন্টার উইন্ড, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ফ্রেজ সাম ব্লেসড হোপ is left undefined in the poem too, কোনটা হয়ে যাবে রাইট অ্যান্সার? ভালো করে অপশনগুলো ফলো করো।
অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার এক্ষেত্রে, কারণ আমরা বিতে আর এতে দেখতে পাচ্ছি যেটা conveys mystery and the speaker's inability to grasp the thrush's joy. So option D হয়ে যাচ্ছে সেদিক থেকে right answer. Next, the mood at the beginning of the poem is nostalgic, hopeful, despair and bleak, indifferent. একটু খেয়াল করলেই বোঝা যাচ্ছে right answer will be option C, despair and bleak. Next question, Hardy composed this while in London during Boer War, during a walk in Dorset at the turn of the century, in response to World War I, as a tribute to his late wife. দারুণ প্রশ্ন। দেখো, he wrote it during a winter work near his home in Dorset. So option B হয়ে যাচ্ছে right answer. Next, the Thrush's song is most likely symbolic of Hardy's personal religious faith, nature's eternal optimism, political change, the coming of spring immediately. Right answer হবে option B, কারণ it represents enduring hope and vitality amid despair. Option B হয়ে যাবে right answer, nature's eternal optimism. Next question, which poetic device dominates the line and every spirit upon earth seemed favorless as I? Dominate বলেছে, hyperbole, simile, alliteration, enjambment. Right answer কোনটা হবে? দেখো, dominate এক্ষেত্রে হয়ে যাবে option B, simile, কারণ it compares the lifelessness of all spirits to the speaker's own, তাই তো? So option B হয়ে যাবে right answer. Next question, in and all mankind that haunted night had sought their household fires. The word haunted most likely means stalked in fear, lived near or frequented, troubled by ghosts, moved restlessly. Right answer হবে option B, lived near or frequented. Next question, tangled vine stems scored the sky. Example of what? Alliteration, imagery, metaphor, consonance, imagery, personification, simile, alliteration. Right answer will be option D, alliteration and imagery. Next, assertion দেওয়া রয়েছে the speaker feels a spiritual connection with the thrush by the end of the poem. আর reason রয়েছে he understands exactly what the blessed hope is. A and R are true, R is correct explanation, R is not correct, A is true, R is false, A is false, R is true. Right answer হয়ে যাবে option C, এটা ট্রু, কিন্তু স্পিকার তো জানে না তার সেই গানের আনন্দের উৎস বা সে কেন কিসের আশার সেই গান গাইছে, হয়তো এটা তিনি কিন্তু নিশ্চিত নন। সো আর ইজ ফলস, কিন্তু অপশন সি হয়ে যাবে right answer. Next question, which image is not directly present in the poem? Frost as a ghostly image, bird singing, scent of spring flowers, the wakening light of the day. Not বলেছে, তাহলে অপশন সি, the scent of spring flowers. স্প্রিং তো ছিলই না, এটা আসবে কি করে? In his crypt, the cloudy canopy, the possessive pronoun his refers to the year, century, sun, thrush. Very very important question. এখানে right answer will be easy one, the century. Next, which of the following pairs correctly matches tone shift in the poem? Despair, melancholy, anger, bleakness, surprise, tentative, nostalgia, indifference, joy, melancholy, fear, resignation. দেখতে পাচ্ছিলাম প্রথমে bleakness, then surprise, then tentative, তাই তো? হোপফুল শেষে ছিল, অবাক হয়ে গেছিল ওর গানের এত আনন্দের উৎস দেখে, বা ওর গান গাওয়ার যে এনার্জি সে পাচ্ছে কোথা থেকে, আর প্রথমে তো ব্লিকনেস ছিল। এভাবেই কিন্তু এই পোমের টোন শিফট হয়েছিল। নেক্সট, হ্যাজ চুজেন দাস টু ফ্লিং হিজ সোল আপন দ্য গ্রোয়িং গ্লুম। Here gloom refers to physical darkness of evening, emotional despair of the time, the death of the century, all the above.
রাইট অ্যান্সার কিন্তু অল দ্য অ্যাবাভ হয়ে যাবে, কারণ সবগুলোই আমরা এখানে দেখতে পেয়েছিলাম। নেক্সট, হুইচ বিবলিক্যাল অর রিলিজিয়াস আন্ডারটোন ইজ সাটলি ইকোড ইন দ্য থ্রাসেস সং? কোনটা হবে দেখো ভালোভাবে খেয়াল করে যে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যান্সার হবে অপশন এ, দ্য কনসেপ্ট অফ রেজারেকশন অ্যান্ড হোপ বিয়ন্ড ডেথ। কারণ দ্য থ্রাসেস জয়ফুল সং অ্যামিড ডেথ লাইক উইন্টার সাডলি হিন্টস অ্যাট রিনিউয়াল অর রেজারেকশন, তাই তো? সো অপশন এ অপটিমিজম সেদিক থেকে। নেক্সট, দ্য পোম স্ট্রাকচার ইজ 1 octet and 1 sestet, 2 16-line stanzas in iambic pentameter with alternating rhyme, a single 32-line narrative, 4 quatrains followed by a couplet in each stanza। এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম পোমটা ছিল কিন্তু 2 16-line stanza, তাই তো? ABAB CDCD rhyme scheme, সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, which figure of speech dominates blast battlefield bloom? Figure of speech কোনটা? very easy, alliteration and compound epithet। next, assertion এ রয়েছে the thrush's song changes the speaker's outlook completely to optimism, the song is symbol of inevitable seasonal change। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি right answer will be option C, কমপ্লিটলি কি চেঞ্জ হয়ে গেছিল টু অপটিমিজম? তিনি কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, হয়তো আশা, তাই তো? সো আউটলুক পুরোপুরিভাবে চেঞ্জ এটা নয়, কিন্তু সিম্বল অফ ইনএভিটেবল সিজনাল চেঞ্জ এটা সত্যি। সো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ার্ড বেস্ট ডেসক্রাইব দ্য থ্রাসেস রোল ইন দ্য পোম? ক্যাটালিস্ট, প্যাসিভ অবজারভার, হারবিঞ্জার অফ ডেথ, ভিলেন। ক্যাটালিস্ট, কারণ থ্রাসেস সং ট্রিগার্স দ্য স্পিকার্স রিফ্লেকশন অন হোপ। সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ফার্ভারলেস ইন দ্য পোম রেফার্স টু nature's passivity in winter, the speaker's inner emptiness, humanity's loss of vitality, all the above। Right answer, all the above, certainly. The term applies to nature, the speaker and humankind collectively, so all the above will be the right answer। Next question, the frost is called spectre grey because কেন ফ্রস্টকে স্পেক্টার গ্রে বলা হয়েছিল? কারণ স্পেক্টার এমফাসিস দ্য ঘোস্টলি ডেথ রিলেটেড টোন, তাই তো? সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং is an example of synecdoche in the poem? Centuries, crops, ancient pulse, eye of the day, household fires। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হাউসহোল্ড ফায়ার্স, কারণ স্ট্যান্ডস ফর দ্য ওয়ার্মথ অ্যান্ড কমফোর্ট অফ পিপলস হোম। তাহলে এক্ষেত্রে অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য থ্রাশ ইজ ডেসক্রাইবড অ্যাজ এজেড টু এমফাসাইজ। কেন এজেড থ্রাস্ট বলা হয়েছিল বা ডেসক্রাইব করা হয়েছিল? কি এমফাসাইজ করতে? অপশন বি, দ্য আইরনি দ্যাট ইভেন দ্য ওল্ড ক্যান পোজেস গ্রেট জয়। এটাই এখানে জোর দিয়ে দেখানো হয়েছিল যে থ্রাশ পাখিটি এজেড, কিন্তু তবুও সে একটা ইন্সপিরেশন অফ জয় তার মধ্যে দেখা যাচ্ছে তার গানের থ্রু, তাই তো? নেক্সট, দ্য ফুল হার্টেড ইভেন সং ইকোজ হুইচ লিটারারি অর কালচারাল অ্যাসোসিয়েশন? কোনটা হবে? কালচারাল অ্যান্ড লিটারারি অ্যাসোসিয়েশন। তাহলে ইভিনিং চার্চ হিমস অফ প্রেইজ, তাই তো? অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, কারণ ইভেন সং রেফার্স টু অ্যান অ্যাংলিকান ইভিনিং প্রেয়ার সার্ভিস। Next question, in Hardy's imagery, the landscape is likened to a crops, the canopy to a crypt, and the frost to a ghost. This accumulation of images is an example of extended metaphor, allegory, conceit, symbolic realism. Right answer will be extended metaphor. The entire scene sustains the death metaphor, তাই তো? So option এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এই কোয়েশ্চেন থেকে আরও একটা কোয়েশ্চেন হতে পারে, কোনটা কার সাথে তুলনা করা হচ্ছে? ল্যান্ডস্কেপ, ক্রপস, ক্যানোপি টু ক্রিপ্ট অ্যান্ড ফ্রস্ট টু ঘোস্ট।
Next question, the blessed hope is left vague, which is a characteristic of Hardy's Konta, religious faith, fatalism and skepticism, political belief, romantic optimism. Right answer will be option B, fatalism and skepticism. Option B will be the right answer. And the last question of today's mock test, which historical context is often linked with the tone of this poem? অপশনগুলো ভালো করে ফলো করো, কোনটা হবে দেখো। দেখো অপশনগুলো ভালো করে ফলো করলে বোঝা যাচ্ছে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ফেইন ডে সিয়াকল, আনসার্টেনটি অ্যান্ড ডিক্লাইন, এটা often used to describe the art, culture and morals of the late 19th century. এটা একটা adjective relating to the end of a century, especially 19th century. আর এই পোমে আমরা দেখতে পাচ্ছি end of 19th century, তাই তো, end of a century which is 19th century specially, তাহলে এখানেও আমরা তাই দেখতে পাচ্ছি। সো রাইট অ্যান্সার উইল বি অপশন বি। বোঝা গিয়েছে? তো এই ছিল দ্য ডার্কলিং থার্স থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউস। কে কত স্কোর করলে জানাবে অবশ্যই কমেন্ট করে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।